এর গতির দিক সেটা হচ্ছে কারেন্ট এর প্রচলিত দিক। কারেন্টের প্রচলিত দিক। তাহলে দেখেন আমরা যখন বলতেছি এই দিকে কারেন্ট যাচ্ছে তাহলে আমরা ধরে নিচ্ছি আসলে এই দিকে পজিটিভ চার্জ যাচ্ছে, কিন্তু কারেন্টটা যখন আবিষ্কার হয় তখনও মানুষ আসলে প্রোটন, ইলেকট্রন, পরমাণু এগুলো সম্পর্কে ধারণা লাভ করে নাই। তো মানুষ তখন জানতোই না যে আসলে কারেন্ট যে ফ্লো হচ্ছে এটা যে ইলেকট্রনের জন্য ফ্লো হচ্ছে এটা মানুষ জানতোই না। এবং মানুষ এটাও বুঝতো না যে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন গুলো কখনো ফ্লো করানো সম্ভব নয়, ওরা নিউক্লিয়াসের মাঝে দৃঢ়ভাবে আটকে থাকে, এইটা মানুষ তখন বুঝতেই পারতো না। দ্যাটস ওয়াই তারা যেহেতু জানতো না, অলওয়েজ মানুষ পজিটিভ জিনিস নিয়ে কাজ করতে ভালো ফিল করে, দ্যাটস তারা ধরে নিচ্ছে কারেন্টের দিক হচ্ছে পজিটিভ চার্জের দিক। বাট এরপরে 1896 সালে যখন পজিটিভ চার্জ আবিষ্কার হয়, 1897 সালে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করে, তখন যখন আরো কিছুদিন পর পরমাণুর গঠনটা সম্পর্কে বোঝা যায়, তখন আসলে মানুষ বুঝতে পারে আসলে তো প্রোটন না, ইলেকট্রন মুভ করতেছে। তাহলে কারেন্টের দিকে যাওয়ার অর্থ বিপরীত দিকে ইলেকট্রন মুভ করতেছে। ইলেকট্রনের মুভমেন্টের দিক হচ্ছে কারেন্টের প্রকৃত দিক। কিন্তু ওই যে অনেক আগে, তারও কয়েক বছর আগ থেকে কারেন্ট পজিটিভ দিকে ধরে আমরা কাজ করে ফেলছি, তাই প্রচলিত দিক বা ট্রেডিশনাল ওয়ে হচ্ছে এই দিক। এই দিক বরাবরই আমরা এখন পর্যন্ত চিন্তা করি। সো এইটা একটা খুবই ফেমাস কথা যে হচ্ছে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক, খুবই ফেমাস একটা লাইন। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক প্রকৃত দিকের বিপরীত দিকে। এটা খুবই খুবই ফেমাস একটা লাইন। তাহলে আমরা কারেন্ট কি জানলাম? কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লো। তারপর এটা জানলাম প্রকৃত দিক বলতে ইলেকট্রনের গতির দিককে বোঝায়, প্রচলিত দিক বলতে পজিটিভ চার্জের গতির দিক বোঝায়। আমরা প্রচলিত দিক নিয়েই কাজ করব, কিন্তু মাথায় রাখবো আসলে প্রকৃত দিকটা হচ্ছে উল্টো দিকে। এবার আসেন একটু সামনে যাই। পরিবাহী পদার্থ, কারেন্ট যাদের মধ্যে দিয়ে পাস করবে তারা তিন রকম হইতে পারে। একটা হইতে পারে পরিবাহী, একটা হইতে পারে অপরিবাহী, আরেকটা হইতে পারে অর্ধপরিবাহী। আমরা আমাদের বাস্তব লাইফে যেই ম্যাটেরিয়াল গুলো নিয়ে কাজ করি, যেটার মধ্যে কারেন্টকে পাস করে, এগুলো হচ্ছে সব পরিবাহী। যেমন কপারের তার, যেমন আপনার অ্যালুমিনিয়ামের তার। এই তারগুলো যেগুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি, চারপাশে বিদ্যুতের খাম্বা, যেটা মানে ভালো নামটা ইলেকট্রিক পোল, আমরা তো বাংলা এটাকে খাম্বা নামে ডাকি। তো এই পোল বলেন, খাম্বা বলেন, এগুলোর মাঝখানে যে তারগুলো, কারেন্টের তারগুলো থাকে কপারের বা অ্যালুমিনিয়ামের, এইগুলাকে আমরা পরিবাহী পদার্থ বলে থাকি। এর মধ্যে খুব সুন্দর করে কম বাধার মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো পাস করতে পারে। কিন্তু আর এটার এক্সাম্পল কি দিছি, এই যে সিলভার, গোল্ড, কপার, আয়রন বা স্টিল, সি ওয়াটার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে এটার এক্সাম্পল। এরপর দেখেন আমরা অর্ধপরিবাহী পদার্থ, যাদের মধ্যে দিয়ে কারেন্টটা অনেক ভালো পাস করতে পারে না, আবার একেবারে পাস করতে পারে না এরকমও না। একেবারে যদি পাস করতে না পারে কারেন্ট, এটাকে আমরা বলি অপরিবাহী, ইনসুলেটর। আজ খুব সুন্দর করে সাই করে পাস করে যায়, এটাকে আমরা বলি হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর। সো পরিবাহীর মতো অনেক ভালো ভালো না, আবার অপরিবাহীর মতো একদম খারাপও না, মাঝামাঝি যেটা, সেটাই হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর মাঝে কে কে আছে? অর্ধপরিবাহীর মাঝে আছে হচ্ছে আপনার সিলিকন, এর মধ্যে আছে জার্মেনিয়াম, এর মধ্যে আছে গ্যালিয়াম আর্সেনাইড। এই জিনিসপাতিগুলো হচ্ছে অর্ধপরিবাহী। সো অর্ধপরিবাহী গুলো কোথায় ইউজ হয়? অর্ধপরিবাহীর ইউসেজ যদি আপনি চিন্তা করেন, স্মার্টফোন, স্মার্টফোন, তারপর ল্যাপটপ, ট্যাব, ডেটা সেন্টার এর চিপগুলো, চিপগুলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। দেখবেন আমেরিকাতে একটা জায়গার নাম খুব প্রসিদ্ধ, সিলিকন ভ্যালি। গুগল, তারপর ইন্টেল, এনভিডিয়া,
মাইক্রোসফট, বড় বড় যে জায়ান্ট কোম্পানিগুলো, এগুলো মিলে যে জায়গাটা, ওইটাকে সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। অর্থাৎ ওইখানে মূলত কাজ হয় সিলিকন নিয়ে। ইন্টেল চিপ বানাচ্ছে, এনভিডিয়া চিপ বানাচ্ছে, গুগল সফটওয়্যার রিলেটেড কাজ করছে, ওদের বিশাল ডাটা সেন্টার আছে। সবাই এই জিনিসপত্রগুলো তৈরি করে হচ্ছে সিলিকন দিয়ে। কারণ সিলিকন হচ্ছে সব থেকে অ্যাভেইলেবল আমাদের জন্য সেমিকন্ডাক্টর। সিলিকনের থেকে জার্মেনিয়ামের কোয়ালিটি আরো বেটার। জার্মেনিয়াম পাওয়াটা একটু ডিফিকাল্ট। সিলিকন খুব ইজিলি পাওয়া যায়। কেন সিলিকন পাওয়া যায়? সিলিকন আসলে কোথা থেকে পাওয়া যায়? এই যে সিলিকা, SiO2, সিলিকা, এটা আসলে কি বালু না? সিলিকন, SiO2, বালু থেকে আমরা যদি অক্সিজেনকে সরায় ফেলতে পারি তাহলে কিন্তু সিলিকা পাওয়া যায়। কিন্তু জার্মেনিয়াম এত মানে বালু তো খুব অ্যাভেইলেবল, চাইলেই পাওয়া যায়। ওইখান থেকে সিলিকন এক্সট্রাক্ট করে আমরা হচ্ছে এই যে মোবাইলের যে চিপ গুলো, মেমোরি কার্ডের চিপ, তারপর আপনি র্যাম ইউজ করেন, আপনি হচ্ছে স্টোরেজ ইউজ করেন, হার্ড ডিস্ক ড্রাইভ, তারপর সলিড স্টেট ডিভাইস বা SSD, HDD ইউজ করেন, তারপর তারপর আর কি আছে, পেন ড্রাইভের স্টোরেজ, এগুলো সবগুলাই কিন্তু সিলিকন দিয়ে বানানো। জার্মেনিয়াম দিয়ে বানাই না কেন? কারণ জার্মেনিয়াম বালুর মতো এত ইজিলি সোর্স থেকে পাওয়া যায় না, দ্যাটস জার্মেনিয়াম ইউজ হয় না। বা জার্মেনিয়াম যদি বানানো যাইতো তাহলে হচ্ছে আরো বেটার কোয়ালিটি হইতো। আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি কি সিএসসি তে পড়েছিলেন? ও আচ্ছা, আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। সরি ভাই, আমি আসলে ভুলেই গেছিলাম যে আপনারা আমার সাথে আজকে প্রথম ক্লাস করতেছেন। সো আমার নাম শরীফুল ইসলাম শুভ। আমার পড়াশোনা বুয়েট থেকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যাকে সংক্ষেপে ট্রিপলি বলা হয়। আমি এইচএসসি 14 ব্যাচ, আপনারা তো হচ্ছে 28 ব্যাচ। আপনাদের মাত্র 14 ব্যাচ সিনিয়র আমি। কয়দিন পর আরো 2-3 ব্যাচ পর যারা আসবে তারা আমার বাচ্চার বয়সের হয়ে যাবে। এনিওয়েজ, সো 14 দুগুণে 28, আপনারা আমার দ্বিগুণ ব্যাচ। আর 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 কি বলবো, এই তো গ্রাজুয়েশন করার পর থেকে ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো আমার ফুল টাইম পেশা যদি বলেন, ফুল টাইম হিসেবে আমি একজন তড়িৎ প্রকৌশলী বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঢাকার পাওয়ার সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থার সাথে আলহামদুলিল্লাহ কানেক্টেড আছি। আর রাতের বেলাটা, অবসর সময়টুকুতে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে পড়ানো। আমার মোটিভেশন বা ইন্সপিরেশন হচ্ছে থ্রি ইডিয়টস মুভি। থ্রি ইডিয়টস মুভিটা যখন দেখতাম, আমির খান উনি যখন যেই চরিত্রতে অভিনয় করে, র্যাঞ্চোর দাস সম্ভবত ছিল। সো ওইখানে দেখতাম যে উনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো, আবার বাচ্চাদেরও পড়াইতো। So আমি যখন বুয়েটে প্রথম ঢুকি, অর্থাৎ এইচএসসির পরে বুয়েটে যখন পড়াশোনা শুরু করি, তখন প্রথম থেকে পড়াতাম, তখন উদ্ভাসের টিচার ছিলাম। তারপর আরো অনেকগুলো প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ লাস্ট 2.5 বছর বা তারও বেশি সময় থেকে শিখতে আছি। সো পড়ানোটা একটা অভ্যাস হয়ে গেছে। আমি যখন ধরেন বুয়েট থেকে পাশ করে বের হই, প্রথম ধরেন সে 5 সেকেন্ড এ প্রবাহিত হয়, 5 সেকেন্ডে প্রবাহিত হয় 20 কুলম আধান। আধানের একক হচ্ছে কুলম, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত হয় 20 কুলম ডিভাইডেড বাই 5 সেকেন্ড, এইটুকু পরিমাণ আধান। বা আপনি এটাকে বলতে পারেন কি, এটাকে বলতে পারেন হচ্ছে কাটাকাটি করলে 4 কুলম/সেকেন্ড। এই যে আপনি একটা জিনিস বের করলেন যে প্রতি একক সময়ে কতটুকু আধান ফ্লো হচ্ছে, এটাকে আমরা হচ্ছে কারেন্ট বা বাংলায় তড়িৎ প্রবাহ বলে থাকি। এটাকে আমরা কারেন্ট বা বাংলায় তড়িৎ প্রবাহ বলে থাকি। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। এটা তাহলে কি, এটা হচ্ছে I ইজ ইকুয়ালস টু হচ্ছে Q ডিভাইডেড বাই টি। I ইকুয়ালস টু Q ডিভাইডেড বাই টি। ওকে। ওকে। আচ্ছা, অনেকগুলা কমেন্ট আসছে, ভাইয়া ইন্টারে মোবাইল ইউজ করা ঠিক হবে কিনা, এটা ওইটা। সো ইন্টারে মোবাইল ইউজ করা ভুল হবে এইটা বলবো না, তবে মোবাইল ইউজ করলে খুব সতর্ক থাকতে হবে যেন আপনি মিস ইউজ না করেন। এখন এই সময় এসে কোন একটা ফিজিক্সের টপিক, কেমিস্ট্রি, ম্যাথের টপিক, এটা যদি ভালো করে বুঝতে হয়, আপনার ক্লাস করার সাথে সাথে আপনাকে এআই, চ্যাট জিপিটি হোক, আপনার জিমিনি এআই হোক, এইটা হইতে পারে ক্লড, এটা হইতে পারে পারপ্লেক্সিটি, একটা এআই থেকে কুইক সামারি নেওয়া, বা কোন একটা জিনিস পারতেছেন না, বাসায় টিচার সাথে নাই, বা আপনি নিজে আপনার কোশ্চেনটা বাংলাতে ওকে ভয়েস কমান্ড দিয়ে বললেন, ও এটার অ্যান্সারটা দিবে বা ও অ্যান্সারটা রিড আউট করবে। বিভিন্ন কিছুর জন্য আপনার মোবাইল হয়তো লাগে, যদিও এটা ট্যাব দিয়েও সম্ভব, ল্যাপটপ দিয়েও সম্ভব।
যদি আপনার কাছে ল্যাপটপ ট্যাব থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে মোবাইল দিয়ে আপনি করতে পারেন। বাট সমস্যা কোথায়? যখন আপনি এটা করতে যাই Facebook এ ঢুকে যাবেন, YouTube এ ঘন্টার পর ঘন্টা কাটাবেন, TikTok দেখবেন, রিলস দেখবেন, Instagram এ পোস্ট দেখবেন। এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে চলে আসে তাহলে ভয়ানক। কিন্তু যদি আপনার কাছে মোবাইল থাকে, আপনি শিখর অ্যাপের মধ্যে ক্লাস করছেন। আমি বলব না আপনাকে শিখতেই ক্লাস করতে হবে না। আমরা ঐরকম না। আমরা শিখো পরিবার অনেক আ উন্মুক্ত চিন্তায় বিশ্বাসী। আপনার যেখানে ভাল লাগে আপনি সেখানে ক্লাস করেন। কোন সমস্যা নেই। বাট আপনি ঐখানের অ্যাপে বা নির্ধারিত ওয়েবসাইটে থেকে ক্লাস করেন। Facebook, YouTube এর দিকে যায়েন না। আপনি আপনার পড়াশোনার দিকে ফোকাস করেন। AI তে আপনার কনফিউশন গুলা, মনের প্রশ্নগুলা জিজ্ঞেস করেন। দেখবেন খুব সুন্দর করে রিপ্লাই দিবে। এগুলা নিয়ে যদি কাজ করেন, মোবাইল ইউজ করা আপনার জন্য খুবই ভালো। কিন্তু Facebook, YouTube এ ঘন্টার পর ঘন্টা রিলস দেখতেছি, ওইটাতে যদি পড়ে যান তাহলে খারাপ। এইটা মাথায় রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আচ্ছা, কারেন্ট তো আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস, আমরা যখন কোন একটা এরকম সার্কিট ড্র করব যে ভাইয়া আমাকে একটা ভোল্টেজ দেওয়া আছে আর এইভাবে একটা রোধ দেওয়া আছে। কোন পরিবাহীর যে রোধ, কোন পরিবাহীর যে রোধ, সেই রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে কারেন্ট প্রবাহের ক্ষেত্রে যে বাধা ফেস করে সেটাকে রোধ বলা হয়। এই রোধটাকে আমরা R দ্বারা প্রকাশ করি। ভোল্টেজ হচ্ছে V। সো কারেন্ট প্রবাহের ক্ষেত্রে আচ্ছা, আ আ আ ওকে। একটু কমেন্ট বেশি আসতেছে। আমি একটু কমেন্ট থেকে দূরে যাই। আ এগুলা কি নোট করব? নোট করে রাখলে খুবই ভালো। কারণ এগুলো তো আপনার ইন্টার একদম সেকেন্ড ইয়ারে উঠার পর টুকটাক পড়া হবে। অত ভালো করে পড়ার সুযোগ পাবেন না। দ্যাটস ওয়াই ভেক্টরের আর ক্লাস আবার কবে আসবে ইউটিউবে? খুব শীঘ্রই আসবে। চিন্তার কোনো কারণ নাই। সো এগুলো একটু নোট করে রাখলে ভালো। আপনার পরবর্তীতে যখন ভেক্টর থেকে শুরু করানো চ্যাপ্টার গুলো পড়া হবে, এই আইডিয়া গুলো আপনাকে হেল্প করবে। সো একটা রোধ, রোধ বলতে কি কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় সে কতটুকু বাধা ফেস করে, এটা হচ্ছে রোধ বলা হয়। সো আপনি আর মানে প্রত্যেকটা লাইটের একটা রোধ আছে, মানে বাধা আছে, ফ্যানের একটা বাধা আছে, এসির একটা বাধা আছে, আয়রন ইস্ত্রির একটা বাধা আছে। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে একটা বাধা থাকে। সো ওই বাধাটাকে রোধ আর বলা হয়। সো একটা যদি রোধের দুই প্রান্তে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে ওর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, ওর মধ্যে দিয়ে ধরেন এইভাবে কারেন্টটা ফ্লো হইলো, ওর মধ্যে দিয়ে ধরেন এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো কতটুকু কারেন্ট ফ্লো হবে, এই কারেন্টের ফর্মুলা হচ্ছে V ডিভাইডেড বাই R। যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন তত বেশি কারেন্ট পাবেন, আর বাধা যত বেশি হবে কারেন্টটা তত কমে যাবে। সো এই যে I ইকুয়ালস টু V বাই R, এইটাকে বলা হয় হচ্ছে ওহমের সূত্র। এইটাকে বলা হয় ওহমের সূত্র, কারণ এই সূত্রটা সর্বপ্রথম ওহম দিয়ে গেছিল। সো কেউ কেউ আবার এটাকে এইভাবে বলে I ইজ ইকুয়ালস টু G ইন্টু V। এখানে আর কি ছিল? আর ছিল হচ্ছে ভাইয়া রোধ বা বাধা। আর ছিল হচ্ছে রোধ বা বাধা। আর জি কি? জি হচ্ছে ভাইয়া পরিবাহিতা। জি হচ্ছে ভাইয়া পরিবাহিতা। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, জি হচ্ছে আর এর ঠিক উল্টো রাশি। জি হচ্ছে আর এর ঠিক উল্টো রাশি। তাহলে এখানে আর এর একক কি? আর এর একক হচ্ছে ওহম। আর এর একক হচ্ছে ওহম। এটাকে ওহম ডাকা হয়। ও হ ম, ওহম। আর এইটার একক কি? এটার একক হচ্ছে এস। এটাকে বলা হয় সিমেন্স। ঠিক আছে? আচ্ছা, এইটুকু গেল। এবার দেখেন আমরা এই সূত্রগুলাই আরেকবার একটু উলটপালট করে বলছে। এবার আসি মেইন জিনিসটা, যে ভাইয়া আর কি? তো একটু আগে যখন আমরা কাজ করতেছিলাম, আমাদের ভোল্টেজ কি ছিল? যে ব্যাটারির আপনারা ভোল্টেজ দেখেন না? আমরা ঘড়ির যে ব্যাটারি কিনি, সানলাইটের 20 টাকা করে একটা ব্যাটারি কিনতে হয়, 1.5 ভোল্ট। সো আপনি যদি গাড়ির ব্যাটারি দেখেন, গাড়ির ব্যাটারির ভোল্টেজ আরো বেশি থাকবে। সো ভোল্টেজ হচ্ছে একটা ব্যাটারির যেই শক্তি, যেই শক্তিটা দিয়ে সে হচ্ছে ইলেকট্রনকে ড্রাইভ করে পুরো পথ ঘুরায় আবার ফেরত আনতে পারে, ওই ব্যাটারির শক্তিটা হচ্ছে ভোল্টেজ। 1 কুলম্বের 1 কুলম মানে একদম অল্প পরিমাণ চার্জের জন্য যেই শক্তি, সেটাকে আমরা ভোল্টেজ বলে থাকি। ভোল্টেজের সংজ্ঞা ডেফিনেশন আরো অনেক বড়, আরো অনেক বিশাল। আপাতত সংক্ষেপে জাস্ট বলতেছি, ভোল্টেজ যত বেশি ব্যাটারির শক্তি তত বেশি। ভোল্টেজ যদি বেশি হয় তাহলে ব্যাটারি আরো অনেক বেশি পরিমাণ, মানে দুইটা ব্যাটারি আছে, একটা ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের, আরেকটা হচ্ছে 50 ভোল্টের। তার মানে 10 ভোল্টের যে ব্যাটারি, ও ইলেকট্রন গুলাকে যত জোরে ধাক্কা দিতে পারবে
50 ভোল্টের ব্যাটারিটা ইলেকট্রনকে তার থেকে অনেক বেশি জোরে ধাক্কা দিতে পারবে, অলমোস্ট 5 গুণ জোরে ধাক্কা দিবে, 5 গুণ বেশি কারেন্ট সে ফ্লো করাইতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা এখন যে কাজ করব যে রোধ, ভাইয়া রোধ জিনিসটা কি? রোধ জিনিসটাকে চিন্তা করেন, এইটা হচ্ছে একটা পানির রাস্তা। জাস্ট আ মিনিট। ওকে, সো রোধ, রোধ ভেক্টর রিসিভ গতিবিদ্যা 3টা চ্যাপ্টার পুরোপুরি শেষ করা হয়ে গেছে। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস তামিম বিশ্বাসকে, ও 3টা বড় বড় চ্যাপ্টার শেষ করে ফেলছে ম্যাথমেটিক্সের। আচ্ছা, স্লাইডের স্ক্রিনশট নিতে পারি না ট্যাবে, কেন পারবেন না? অবশ্যই পারবেন, লাইভ ক্লাসে পারবেন, রেকর্ড ক্লাসে পারবেন না, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যেমন এখন লাইভ ক্লাস চলছে, এখন এটা ট্রাই করে দেখেন, হয়তো 3 ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নিতে হয় বা আদার মেথড থাকতে পারে, ট্রাই করে এখন দেখবেন স্ক্রিনশট তুলে যাবে। রোধ হচ্ছে একটা পরিবাহী, সেটা হইতে পারে ফ্যান, এটা হইতে পারে লাইট, এটা হইতে পারে আয়রন, এটা হইতে পারে টিভি, এটা হইতে পারে এসি, যে কোনো কিছু। ওইটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করার সময় সে কতটুকু বাধা ফেস করে, সেই বাধাটাই হচ্ছে রোধ। এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দেখেন একটা পানির পাইপ, এটা হচ্ছে একটা পানির পাইপ। এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে? পানি যাচ্ছে। এটার মধ্যে দিয়ে হচ্ছে এই যে পানি যাচ্ছে, ও হচ্ছে পানি। এখন পানি যাওয়ার সময় এই জায়গাটা একটা কি বাধা না? এই যে এই জায়গাটা কি পানি যাওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা, চিপা রাস্তা, এটা হচ্ছে একটা বাধা। ঠিক একই রকম ভাবে আমরা যদি পানির জায়গায় চিন্তা করি, পানির জায়গায় যদি কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহ যদি চিন্তা করি, কারেন্ট বা ইলেকট্রন এর প্রবাহ, কারেন্ট বা ইলেকট্রন যখন ফ্লো করতেছে, পানি ফ্লো করার জায়গায় ইলেকট্রন ফ্লো করতেছে, তখন এইটা যখন ফ্লো করবে তখন এইটা কিভাবে ফ্লো করবে চিন্তা করেন। আপনার ওই যে পরিবাহীটা আছে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো পাস করতেছে, ওই পরিবাহীর মধ্যে নিশ্চয়ই আপনি দেখবেন এগুলো কি, এগুলো হচ্ছে পরিবাহীর অণু। এগুলো হচ্ছে পরিবাহীর অণু। পরিবাহীর অণু ঠিক আছে? তাহলে এগুলা যখন এদের মাঝখান দিয়ে যখন ইলেকট্রন পাস করতে যাবে, ধরেন ইলেকট্রন গুলা এইভাবে পাস করতেছে, পাস করতে যায় ইলেকট্রন গুলা কি এদের সাথে একটা ধাক্কা বা বাধা ফেস করবে। সো ইলেকট্রন গুলো যখন পরিবাহীর মধ্যে দিয়ে আগাইতে যায় তখন সে অণুগুলোর সাথে ধাক্কা বা বাধা ফেস করে, ওই বাধাটাকে আমরা রোধ বলে থাকি। ঠিক আছে? এখন এই বাধার পরিমাণটা কতটুকু? এই বাধার পরিমাণটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দৈর্ঘ্য বলতে কোনটা ভাইয়া? আপনি যদি চিন্তা করেন এইটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, সো আপনার এই দৈর্ঘ্যটা যত বেশি হবে এই ইলেকট্রন গুলাকে তত বেশি পরিবাহীর যে অণুগুলো আছে অণুগুলোর সাথে ধাক্কা ফেস করতে হবে। তাহলে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যত বাড়ে আপনার বাধার পরিমাণ তত বাড়ে, তত বেশি সংখ্যক অণুকে ধাক্কা দিয়ে দিয়ে সামনে আগাইতে হবে। এই জন্য বলা হয় আমার পরিবাহীর রোধ যত বেশি আমার বাধা বা ধাক্কার পরিমাণ তত বেশি, বাধা বা ধাক্কার পরিমাণ তত বেশি। তারপর আপনি চিন্তা করেন যে ভাইয়া আমার এখানে এই যে এইটুকু এরিয়া যাওয়ার সময় সে যে সারফেসটা ফেস করতেছে, যাওয়ার সময় সেই যেই সারফেসটা ফেস করতেছে এইটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটুকুকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। তো এই এরিয়াটা যত বেশি হবে ইলেকট্রনের জন্য যাওয়ার জন্য রাস্তা, মানে একটা চিপা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি পাস করতে হবে ভার্সেস একটা বড়
চওড়া রাস্তার মধ্যে দিয়ে গাড়ি পাস করতে হবে, তাহলে কোনটা বেশি ইজি? চিপা রাস্তার মধ্যে গাড়ি পাস করতে গেলে অনেক বাধা, আটকায় যাবে। কিন্তু চওড়া রাস্তার মধ্যে দিয়ে গাড়ি পাস করতে গেলে খুব ইজিলি সাই করে চলে যাবে। বা যত বেশি মানে ধরেন এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, যদি রাস্তাটা আরো বড় হতো তাহলে কি এরকম আরো আরো অনেক গ্যাপ তৈরি হতো। তো ধরেন 5টা ইলেকট্রনকে পাস করতে হবে, তো গ্যাপ যদি ধরেন 4টার জায়গায় 40টা থাকে, তাহলে ওদের জন্য কি আরো অনেকগুলো অপশন তৈরি হচ্ছে, অনেকগুলো রাস্তা তৈরি হচ্ছে, তখন জ্যাম লাগার চান্স কম, বাধাটা কমে যাবে। এই জন্য বলা হয় আপনার এরিয়া যত বাড়বে রোধ হচ্ছে তত কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই দুইটার পর আমরা একত্রে লিখতে পারি কি, এই দুইটাকে একত্রে করে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ। আর সমানুপাতিক এল ডিভাইডেড বাই এ, এই জিনিসটা আমরা বলে ফেলতে পারি। তো এই কথাটাই হচ্ছে পরের অংশে বলা হয়েছে যে আর সমানুপাতিক এল বাই এ। তো আমরা পেয়েছিলাম আর সমানুপাতিক এল বাই এ, এই সমানুপাতিক থেকে সমান সমান আনতে একটা কনস্ট্যান্ট লাগে, এটাকে আমরা রো বলে থাকি, রো এল ডিভাইডেড বাই এ। তাহলে এখানে এল কি, এল হচ্ছে পরিবাহিতার দৈর্ঘ্য, এল হচ্ছে পরিবাহিতার দৈর্ঘ্য। আর এ কি, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কারেন্ট যাওয়ার সময় সেই যে সারফেস ফেস করবে ওইটার এরিয়াটা হচ্ছে এ। রো হচ্ছে আপেক্ষিক রোধ, আর আর হচ্ছে রোধ। এই হচ্ছে আমরা এইভাবে একটা বস্তুর রোধ বের করতে পারি। আপেক্ষিক রোধ কি, ওই যে রো যেটা আপনি পড়ছেন, এই রোটাই আমরা যে সূত্র পড়ি না, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। সমানুপাতিক থেকে সমান সমান আনতে আপনি যে কনস্ট্যান্টটা ফেস করছেন, এই কনস্ট্যান্টটাকেই বলা হয় হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, কারণ দুইটা রোধ নিলেন বা দুইটা পদার্থ, মানে দুইটা রোধ নিলেন যাদের দৈর্ঘ্য সেম, দুইটা পদার্থ নিলেন যাদের এরিয়াও সেম, কিন্তু তারপরও একটা ধরেন কপারের তৈরি, একটা অ্যালুমিনিয়ামের তৈরি, একটার মধ্যে সাই করে চলে যাচ্ছে, একটার মধ্যে আস্তে আস্তে কারেন্ট যাচ্ছে, কারণ একটাতে বাধা কম, একটাতে বাধা বেশি। একই দৈর্ঘ্য একই এরিয়া থাকা সত্ত্বেও এক একটা পদার্থের তৈরি হইলে এক এক রকম বাধা তৈরি হবে। তাহলে পদার্থের যে ধর্ম, পদার্থের উপাদানের যে ধর্মের উপর নির্ভর করে রোধটা কম বেশ হয়, ওইটাকেই রো বলা হয়। এটা হচ্ছে আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফলের কোন একটা বস্তুর রোধকে সাধারণত আমরা আপেক্ষিক রোধ বলে থাকি। যেই বস্তুর উপাদানগুলো অনেক লুজলি কানেক্টেড, বাধা অণুগুলো কম বাধা তৈরি করে, তার আপেক্ষিক রোধ কম হয়, সে ভালো হয়, পরিবাহী হয়। যেটার হচ্ছে অণুগুলা খুব দ্রুত, খুব কমপ্লেক্স স্ট্রাকচারে অর্গানাইজ ভাবে কানেক্টেড, ওর মধ্যে ইলেকট্রন পাস করা কঠিন, তাদেরকে বলা হয় হচ্ছে অপরিবাহী। ওর মধ্যে দিয়ে কেমন একটা কারেন্ট পাস করতে পারে না, এর বাধা অনেক বেশি হয়। ঠিক আছে, সো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে রোধ ফিক্স, বা আমরা বলতে পারি নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে রোধটা ফিক্স, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে আমার এই আপেক্ষিক রোধটা ডিফারেন্ট। সো আপেক্ষিক রোধ এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়ের উপর নির্ভর করে? দুইটা। আমি একটু দেখি পরের স্লাইডে আছে কিনা। একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে উপাদান। পরের স্লাইডে সম্ভবত এখানে বলা আছে, বলা না, আচ্ছা বলা না থাকলে আমি বলে দিচ্ছি। এই রোটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে উপাদান আর আরেকটা হচ্ছে তাপমাত্রা। উপাদান এবং তাপমাত্রা দুইটা বিষয়ের উপর আমার রোধটা, আপেক্ষিক রোধটা নির্ভর করে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের আপেক্ষিক রোধ নির্দিষ্ট। যেমন আপনি একটা কপারের টুকরা নিলেন, তাপমাত্রা ধরেন 30 ডিগ্রি, আপনি আরেকটা কপারের টুকরা নিলেন, ওইটা তাপমাত্রা 30 ডিগ্রি। তো দুইটা ভিন্ন রোধ, ধরেন এটা একটা রোধ, এটা আরেকটা রোধ, ওদের হয়তো রোধের মান আলাদা, দৈর্ঘ্য আলাদা, এরিয়া আলাদা, কিন্তু তাপমাত্রা সেম থাকলে ওদের আপেক্ষিক রোধ রো সেম হবে। তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় একই বস্তু, মানে একই পদার্থের তৈরি সকল বস্তুর আপেক্ষিক রোধ হচ্ছে সেম। আর তাপমাত্রার সাথে যদি বলি যে তাপমাত্রা চেঞ্জ হইলে আপনার আপেক্ষিক রোধ চেঞ্জ হয়। তাপমাত্রা যদি বাড়ে, পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে, অর্ধ পরিবাহী অপরিবাহীর ক্ষেত্রে এটা কমে। সো পরিবাহী, এখানে হচ্ছে অর্ধ পরিবাহী এন্ড অপরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন আপেক্ষিক রোধ হচ্ছে বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়।
অপরিবাহী পরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে আপেক্ষিক রোধটা হচ্ছে হ্রাস পায়। কেন? কারণ তাপমাত্রা যখন বাড়ে পরিবাহীর মধ্যে দিয়ে তো অনেক পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে। তাপমাত্রা বাড়াইলে নতুন করে ফ্রি ইলেকট্রন তৈরি হওয়া এমন কোনো স্কোপ নাই। তাপমাত্রা যত বাড়বে যেটা হবে ইলেকট্রন গুলোর হচ্ছে কম্পন বাড়তে থাকে। সো ব্যাপারটা কিরকম, ধরেন গাড়ি কোন একটা বস্তু, মানে বস্তুর জায়গায় ইলেকট্রনকে কল্পনা করেন, বস্তু যদি সোজা সামনের দিকে চলে যায় তাহলে সে ভালো স্পিডে চলে যেতে পারবে, বাধা কম। কিন্তু একটা বস্তু যদি এরকম কাঁপতে 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 সামনে যায়, ধরেন আপনি চিন্তা করেন রাস্তার মধ্যে, রাস্তা হচ্ছে একদম স্মুথ রাস্তা, কোনো ভাঙ্গাচোরা নাই, তাহলে সে সোজা চলে যাবে, তাহলে কি সে খুব ইজিলি আগাইতে পারবে? রাস্তা ধরেন হচ্ছে বাংলাদেশের রাস্তা, যেমন এরকম বৃষ্টি হইলে এই দিক দিয়ে কাত হয়ে যায়, ওই দিক দিয়ে পানি উঠে যায়, মানে রিক্সায় উঠলে মনে হয় যে রোলার কোস্টারে উঠছি। এই ধরনের রাস্তাগুলোতে আপনি যাবেন, যত ভালোই গাড়ি উঠে গেলেন এরকম ধাক্কা ধাক্কি কাঁপতে 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 যাবে, তাহলে কি বাধাটা অনেক বেশি। তাহলে যেহেতু পরিবাহীর ক্ষেত্রে অলরেডি প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে যারা কিনা দৌড়ায় কারেন্টটা তৈরি করবে, তাপমাত্রা বাড়াইলাম নতুন করে ফ্রি ইলেকট্রন আসবে এমন না, কিন্তু ওই আগের ইলেকট্রন গুলোই তাপমাত্রা বাড়াইলে ওদের গতিশক্তি বেড়ে যাবে, ফলে ওরা অনেক বেশি কাঁপতে 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 সামনে আগাবে। তো কম্পন কম থাকলে যেমন সাই করে চলে যেতে পারবে, কম্পন বেশি হলে ওরা অত স্পিডে যেতে পারবে না, ওদের বাধাটা বেড়ে যাবে। কিন্তু তাপমাত্রা বাড়লে বাধাটা বেড়ে গেছে। ঠিক আছে। এবার এবার যদি আমরা চিন্তা করি অপরিবাহী বা অর্ধপরিবাহী, অপরিবাহী অর্ধপরিবাহী বিষয়টা কিরকম, মানে একটু আগের পরিবাহীর সাথে যদি আপনি অর্ধপরিবাহী অপরিবাহীর কনসেপ্টটা তুলনা করেন তাহলে ব্যাপারটা এরকম। ধরেন আপনাকে হচ্ছে আপনার হাতে, ধরেন ব্যাপারটা এইরকম, একটা স্কুল থেকে আপনার হচ্ছে ধরেন কক্সবাজারে স্টুডেন্টকে আপনি পাঠাবেন, একটা স্কুল থেকে আপনি পিকনিকে কক্সবাজারে স্টুডেন্টকে পাঠাবেন। এখন ধরেন কিসে পাঠাবেন, আপনি হচ্ছে বাসে করে পাঠাবেন। ওকে ফাইন। এখন ধরেন ব্যাপারটা এরকম যে আপনার কাছে স্কুলে হচ্ছে 100টা বাস আছে, প্রথম কেসটা 100টা বাস আছে, মোটামুটি 70-80টা বাস হইলেই, 70-80টা বাস হইলেই হচ্ছে সব স্টুডেন্ট এটে যায়। তাহলে এখন আপনার 100টা বাস থাকলেও ওই ধরেন 80টা বাসে সবগুলো স্টুডেন্ট আটায় ফেলতে পারেন, 80টা বাসই হচ্ছে আপনার যাবে। এখন তাহলে আপনি ওই 80টা বাস যখন যাচ্ছে, অর্থাৎ যতটা বাস দরকার ততটা বাসই আছে, ফলে তখন কি হবে, যদি রাস্তা স্মুথ থাকে সে দ্রুত চলে যাবে, বাধা কম। রাস্তা যদি স্মুথ না থাকে এরকম হয়ে যায় তাহলে যাইতে কষ্ট হবে, বাধাটা বেশি হবে, তাপমাত্রা বাড়লে বাধা বেশি, এইরকম কেস। কিন্তু যদি আপনি অপরিবাহী অর্ধপরিবাহী চিন্তা করেন তখন ব্যাপারটা এরকম যে আমার স্কুলের সকল স্টুডেন্টকে পাঠাইতে মিনিমাম 80টা বাস লাগবে, কিন্তু বাস আসেই ধরেন 20টা, বাস আসেই কয়টা, 20টা। তখন ওই 20টার মধ্যে দিয়ে পাঠাবেন, তখন আপনি ওই 20টার মধ্যে পাঠানোর সময় আপনি কিন্তু এইটা চিন্তা করবেন না যে ভাইয়া আমার রাস্তা কতটুকু উঁচা নিচা, যেতে কতটুকু বাধা পাবো, কতটুকু এবড়া খেবড়া রাস্তা, ওইটা আপনি চিন্তা করবেন না, বরং আপনি চিন্তা করবেন যদি সামহাও কিছু একটা করে বাস যদি 20টার জায়গায় 21টা করা যায়, 21টার জায়গায় যদি 22টা করা যায়, তাহলে তা একটু বেশি সংখ্যক স্টুডেন্টকে পাঠাইতে পারবো, আমার পারপাস বেশি সার্ভ হবে, তাই না? তখন আপনি ওই বাসের সংখ্যার দিকে মূলত চিন্তা করবেন। সো এই যে একটু আগে যতটুকু বাস লাগবে তার থেকে বেশি বাস আছে, 80টা বাস হইলেই চলে, 100টা বাস আছে, এটা হচ্ছে পরিবাহী, যে আমার কারেন্ট পাস করার জন্য যে ফ্রি ইলেকট্রন দরকার তার থেকে বেশি ফ্রি ইলেকট্রন আছে, এটা হচ্ছে পরিবাহী। কিন্তু অপরিবাহী অর্ধপরিবাহী কি, ওদের ফ্রি ইলেকট্রনই নাই, যেমন যে 80টা বাস লাগে স্টুডেন্টকে পাঠাইতে, আছে মাত্র 20টা বাস। সো এগুলো হচ্ছে অর্ধপরিবাহী, বা অপরিবাহী হইলে আছে মাত্র 2টা বাস, এইরকম হচ্ছে অপরিবাহী। সো এদের ক্ষেত্রে আমি যখন তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়াইলে ওই অণুগুলার বন্ধনের মাঝখানে সিগমা বন্ধন, পাই বন্ধন, সমযোজী বন্ধনের মাঝে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকে এরা ভেঙে, তাপমাত্রার শক্তির কারণে ভেঙে বের হয়ে আসে, বের হয়ে এরা পরিবহনে অংশ নেয়। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ান তাহলে নতুন নতুন বাস তৈরি হয়। আপনার স্টুডেন্টদের গুলোকে পাঠানোর জন্য 80টা বাস লাগবে, ছিল মাত্র 20টা বাস, আপনি তাপমাত্রা বাড়াইছেন, 20টার জায়গায় 21টা বাস তৈরি হয়েছে, আরো তাপমাত্রা বাড়াইছেন, 22টা বাস তৈরি হয়েছে। তখন আপনি তো আসলে দেখবেন যে আপনার স্টুডেন্টকে পাঠানোর জন্য বাসের সংখ্যা বাড়ানো লাগবে। যখন আপনার এনাফ পরিমাণ সংখ্যা আছে তখন আপনি চিন্তা করবেন রাস্তা স্মুথ নাকি রাস্তা হচ্ছে রাফ। কিন্তু যদি আপনার বাসই পর্যাপ্ত না থাকে তাহলে তো আগে আপনার টেনশন হবে হচ্ছে ভাই আগে আমি বাস সংখ্যা বাড়াবো, তাপমাত্রা বাড়াবো। এই জন্য আমরা এখানে তাপমাত্রা বাড়ায় বাসের সংখ্যা বাড়াই, বাসের সংখ্যা বাড়ালে আগের তুলনায় বেশি সংখ্যক স্টুডেন্ট যেতে পারবে, তার মানে বাধা কমতেছে। এইভাবে হচ্ছে চিন্তাটা করা হয়। তারপর আছে পরিবাহকত্ব, এগুলো আপাতত দরকার নাই। বর্তনী, বর্তনী কি, বর্তনী হচ্ছে যখন আপনি এই যে দেখেন আপনার এইটা একটা তার, এইটা একটা পরিবাহী রোধ, বা এইটাকে আপনি একটা রোধ বা
এটাকে আপনি কি বলতে পারেন, এটা হচ্ছে রোধ, বা আপনি বলতে পারেন তড়িৎ ডিভাইস বা যন্ত্র কিছু একটা। সো এইটা হইতে পারে একটা লাইট, এটা হইতে পারে একটা ফ্যান, এটা হইতে পারে একটা এসি, হইতে পারে টিভি, হইতে পারে আপনার ওয়াশিং মেশিন, হইতে পারে আপনার ইলেকট্রিক কেটলি, যে কোনো কিছু। সো এইভাবে যখন একটা ব্যাটারির সাহায্যে, মানে এখানে কোনো ব্যাটারি কি আছে, আমরা এখানে ব্যাটারি দেখতে আচ্ছা, এইখানে হচ্ছে একটা লাইট আছে, এইটা হচ্ছে ধরেন লাইট, এইটা এইটা তো ব্যাটারি মনে হচ্ছে না। এটা ব্যাটারি থাকলে ভালো হতো, আচ্ছা ব্যাটারি না থাকলেও সমস্যা নেই। যখন আপনার এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে SWITCH। আপনি যে ক্লিক করেন না, ক্লিক করেন, অন অফ করেন, এই সুইচ গুলো আগের দিনে এরকম ছিল, এইভাবে লাগলে সুইচ অন হয়, এভাবে করলে সুইচ অফ হয়, অন অফ সুইচ। তো এইভাবে যখন তড়িৎ তার, তারপর হচ্ছে তড়িৎ অ্যাপারেটাস যেমন লাইট, ফ্যান, রোদ, এগুলা কানেক্ট করে এই পুরো সিস্টেমটাকে একটা বর্তনী বা সার্কিট বলা হয়। এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সার্কিট। ঠিক আছে, আমি আজকে জাস্ট আপনাদের সাথে জিনিসপাতিগুলোকে পরিচয় করাচ্ছি। এখানে অনেক ধরনের সিম্বল আছে, আপাতত আহ এই সিম্বল গুলা লাগবে না। আপনারা যখন ডিটেলস পড়বেন, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলে চ্যাপ্টার 3 চলতড়িৎ পড়বেন, তখন হচ্ছে আপনাদেরকে এগুলা বলা হবে। তুল্যরোধ, তুল্যরোধ ব্যাপারটা কিরকম, ধরেন আপনার কোনো একটা জায়গায়, কোনো একটা রাস্তায় অনেকগুলা রোধ আছে, ধরেন 3টা রোধ আছে, একটা হচ্ছে 10 ওহম, একটা হচ্ছে 10 ওহম, একটা 20 ওহম, আর একটা ধরেন হচ্ছে যে 30 ওহম। এ এবং বি এর মাঝে আছে, ঠিক আছে, এটা হচ্ছে এ এবং বি, এ আর বি এর মাঝে 3টা রোধ আছে। এখন আপনি এদেরকে যদি কম্বাইন করেন, আপনি এদেরকে কম্বাইন করলে একটা তুল্যরোধ পাবেন। সো তুল্যরোধটা কত হবে, আর এ বি, সেটা কত, মানে একাধিক রোধের পরিবর্তে, তুল্যরোধ বলতে কি বোঝায়, এই সবগুলা রোধের পরিবর্তে যদি আপনি একটা মাত্র রোধ ইউজ করেন, এই সবগুলোকে রোধকে বাদ দিয়ে যদি আপনি একটা মাত্র রোধ ইউজ করেন, ধরেন আমি বললাম যে ভাইয়া এই দুইটার মাঝে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, 100 ভোল্ট দিছিলাম, এই দুইটার মাঝে আমি হচ্ছে ধরেন 100 ভোল্ট দিছি, ফলে আমি যেই কারেন্টটা পেয়েছিলাম, আমি এইখান থেকে যেই কারেন্টটা পেয়েছিলাম, ধরেন আমি যদি এই দুইটার পরিবর্তে, মানে এই 3টা রোধের পরিবর্তে একটা মাত্র রোধ ইউজ করি, এবং সেই একই ব্যাটারি দিয়ে যদি আমি এটাকে অ্যাক্টিভ করি, যদি এক্স্যাক্টলি সেম কারেন্টটা আমি পাই, এক্স্যাক্টলি সেম কারেন্টটা আমি যদি পাই, ধরেন এখানে কত আসবে, আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করি, 100 / 50 / 60, তাহলে এখানে আসবে হচ্ছে 1.67, 1.67 অ্যাম্পিয়ার। এখানেও যদি এক্স্যাক্টলি সেম আসে, আমি একই ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এখানে যেই ভোল্টেজ, এখানে সেই একই ব্যাটারির ভোল্টেজ আমি দিছি, ওই 3জন মিলে যেইটুকু কারেন্ট তৈরি করতে পারছে 1.67, ও একাই যদি সমান পরিমাণ কারেন্ট তৈরি করতে পারে, তাহলে এই রোধটাকে বলবো আমরা ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এইটাকে আমরা আর তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে থাকি। যেমন এই ক্ষেত্রে এটা কত হবে, এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে 10 + 20 + 30, অর্থাৎ এই ক্ষেত্রে 3জনের তুল্যরোধ হবে হচ্ছে 60 ওহম। এখন তুল্যরোধ বের করার কিছু সিস্টেম আছে, তুল্যরোধ বের করার সিস্টেম আছে, এটা নির্ভর করে রোধগুলো কিভাবে আছে তার উপর, এটা নির্ভর করবে রোধগুলো কিভাবে আছে সেটার উপর। যেমন আমরা যদি দেখি যে রোধগুলো যদি পরপর থাকে, রোধ বলতে লাইট হইতে পারে, রোধ বলতে ফ্যান হইতে পারে, আহ রোধ বলতে আপনার টিভি হইতে পারে। দেখেন এখানে অনেকগুলা রোধ, মানে রোধ বলতে এখানে আমরা বাল্ব ইউজ করতেছি, এগুলা পরপর আছে, তাহলে এদেরকে বলে সিরিজে আছে। যদি রোধগুলো পরপর থাকে, রোধগুলো যদি পরপর থাকে, একই কারেন্ট, একই কারেন্ট ওদের মধ্যে দিয়ে ফেজ হয়, সেম কারেন্ট যদি ওদের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হয়, তাহলে আমরা বলি তারা সিরিজে আছে। যেমন এই দুইটার মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, এই 3টার মধ্যে একই কারেন্ট যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, এইটা যদি আপনার ধরেন এইখানে যদি রোধ হয় আপনার R1, এইখানে যদি হয় R2, তাহলে ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে আসলে R1 + R2।
তারপর ধরেন এটা যদি হয় R1, এটা যদি হয় R2, এটা যদি হয় R3, তাহলে এই তিনটা মিলে যে ইকুইভ্যালেন্টটা এটা হবে হচ্ছে R1, R2, R3। এইভাবে হচ্ছে সিস্টেমগুলো অপারেট করে। ঠিক আছে? রোদ যত বেশি হয় কারেন্ট তত কমে যায়, কারণ রোদ বেশি মানে বাধা বেশি, বাধা বেশি হলে কারেন্টটা কমে যাবে। কিন্তু দেখেন আগের কেসের সাথে এই কেসটা একটু পার্থক্য আছে। যদি কখনো এমন হয় যে সবগুলা রোধের দুই প্রান্ত সেম, দেখেন প্রত্যেকটা রোধের দুই প্রান্ত একই পয়েন্টের সাথে কানেক্টেড, সবগুলা দুই প্রান্ত একসাথে কানেক্ট করে ফেলছি, এটা কি বললাম ভাইয়া? প্রতিটি রোধের দুই প্রান্ত দুই প্রান্তে বা দুই প্রান্তকে কমন বিন্দুতে বা কমন পয়েন্টে কানেক্ট করা হলে এই ধরনের সমন্বয়কে প্যারালাল সমন্বয় বলা হয়, প্যারালাল বা সমান্তরাল কম্বিনেশন বলে। ওকে, সো আমরা একটু দেখি তাহলে প্রতিটা রোধের দুই প্রান্তকে কমন পয়েন্টে কানেক্ট করছি, যেমন এখানে দুইটা প্রান্ত, এখানে দুইটা প্রান্ত এক্স্যাক্টলি সেম একই জায়গায় কানেক্ট হয়েছে। সো এই কানেকশনটা আমরা যদি বলি, এখানে দুইটা প্রান্ত যে এখানে কানেক্ট হয়েছে, এখানে দুইটা যে এখানে কানেক্ট হয়েছে, এখানে এই পয়েন্টটা সেখানে লাগছে, এই পয়েন্ট বা সবগুলা পয়েন্টই যদি আমরা বলি, সবগুলাই আসলে একত্রে যে তার দিয়ে যায় এখানে কানেক্ট হয়েছে, এইটার এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত সবগুলা যে দিন শেষে এখানে কানেক্ট হয়েছে। যখন সবগুলা তিন প্রান্ত বা দুই প্রান্ত, প্রতিটা রোধের দুই প্রান্ত একই বিন্দুগুলোতে যে কানেক্ট হবে, তখন তুল্য রোধটা হবে এই রকম। যদি এটা ধরেন হয় R1, এটা যদি হয় R2, এদের পরিবর্তে একটা রোধ লিখলে এটাকে 1/RP বলে। প্যারালালের জন্য P আসছে, হ্যাঁ, তখন আমাদের কি হয় 1/R1 প্লাস 1/R2 1/R3, এগুলা করলে 1/RP এটাকে পাওয়া যায়। আমি জানি এগুলো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমরা যেটা করব একটা এক্সাম্পল নিব, এক্সাম্পল নিলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ধরেন আমরা একটা প্রবলেম সলভ করতেছি, তো ধরেন আমাদেরকে 2 ওহম, 5 ওহম, 7 ওহম, 4 ওহম এই কয়টা রোধ দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বলছে এইটা হচ্ছে এ প্রান্ত, এইটাকে আমাকে বলছে বি প্রান্ত, আমাকে কোশ্চেন করছে এ আর বি এর মাঝে তুল্য রোধ কত, অর্থাৎ আর এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, এইটা হচ্ছে আমাকে প্রশ্ন করছে। ঠিক আছে, তাহলে আমাদের যখন তুল্য রোধ বের করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে রোধগুলো আছে, একটার পর একটা পরপর আছে কিনা। যদি পরপর থাকে তাহলে সিরিজে আছে একই কারেন্ট, সেই ক্ষেত্রে কি হবে সবগুলা রোধের যোগফল। অথবা সবগুলা রোধের দুই প্রান্ত সেম, দুই প্রান্ত যে একই জায়গায় কানেক্ট হয়েছে এরকম আছে কিনা, তখন প্যারালাল, তখন ওই যে 1/RP মানে 1/R1 1/R2 এগুলার সমষ্টি সমান। যেমন এই চিত্র দেখে মনে হচ্ছে কি সবগুলা একটার পর একটা কানেক্টেড আছে, তাহলে কি সবগুলার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে, তাই না? সবগুলোর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো সলিউশন যদি আমরা দেখি, যেহেতু সবগুলোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, আমার এভাবে লেখা উচিত যে ভাইয়া আর এস সিরিজে সবগুলা তুল্য রোধ R1 প্লাস R2 এরকম করে যতগুলা থাকবে পরপর যোগ হবে। সিরিজের রোধটা এখন কত, এ আর বি এর মাঝে রোধটা আর এ বি, এটা কত কত আছে, 2 আছে, 5 আছে, 7 আছে, 4 আছে, তাহলে 7 7 14, 14 আর 4 18। অতএব আর এ বি, আর এ বি ইজ ইকুয়ালস টু 18 ওহম, আর এ বি ইজ ইকুয়ালস টু 18 ওহম, এই হচ্ছে এইখানে অ্যান্সার। ঠিক আছে, আর এ বি এখানে হচ্ছে 18 ওহম, এটা অ্যান্সার। আচ্ছা পরেরটাতে যাই, যদি আমাদের এইরকম থাকে, যদি ভাই আমাদের এই রকম সিনারিও থাকে,
এ আর বি, ঠিক আছে? এইটা আমি বললাম হচ্ছে ধরেন 100 ওহম, এটাও 100 ওহম, এইটা হচ্ছে 50 ওহম। ওকে, এখন আমি কোশ্চেন করলাম, কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে ভাইয়া আর এ বি, এ আর বি এর মাঝে তুল্যরোধ কত? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। একজন কোশ্চেন করছে, ভাইয়া আপনি এত পড়ান কেন? ভালো ছিল কোশ্চেনটা, আপনি এত পড়ান কেন? ভাইয়া কি করবো বলেন? গল্প করব? গল্প করার জন্য অনেক সময় পাবেন, বাট হচ্ছে যে পড়ার জন্য একটা সময় আপনি দেখবেন আপনার সময় খুব কম। ও যেহেতু বলছে গল্প করতে, আমরা গল্প করব, অনেক গল্প করব ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা অলরেডি ক্লাস শুরু করছি, 54 মিনিট হয়ে গেছে, একটু তো গল্প করাই যায়। তার আগে আমরা এই ম্যাথটা অ্যাটলিস্ট শেষ করে নিই, অনেক গল্প আছে, আমরা অনেক গল্প দেখবো, তার আগে একটু সার্কিটও সলভ করব। আচ্ছা ভাই, আমি ফিজিক্স বুঝি না, একজন বলছে সাজিদ আমিন। সমস্যা নাই, আমাদের ফিজিক্স বোঝার জার্নিটা এখনো শুরুই হয় নাই, কিছুদিন পর আমরা যখন শুরু করব ভালোভাবে, ইনশাল্লাহ আপনারা সবাই ধরতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই সার্কিটটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই সার্কিটটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 100 ওহমের দুই প্রান্তে কি আছে? এ আর বি আছে। এই 100 ওহমেরও দুই প্রান্তে কি আছে? এ আর বি পয়েন্ট আছে। 50 ওহম, তারও দুই প্রান্তে কি? এ আর বি পয়েন্ট আছে। তাহলে কি প্রতিটা রোধের দুই প্রান্ত সেম? তাহলে দুই রকম কেস হইতে পারে, একটা হচ্ছে প্রতিটা রোধ পর পর আছে, তখন যোগ হয়ে যায়। আর যদি এমন হয় প্রতিটা রোধের দুই প্রান্ত সেম, যেমন এখানে দুই প্রান্ত সেম, তখন কি 1/RP, 1/R1, 1/R2 এরকম হয়। তাহলে যেহেতু এখানে দুই প্রান্ত সেম, তাহলে আমাদের সলিউশনটা কিভাবে লিখবো? সলিউশনটা লিখবো হচ্ছে এই রকম, যে ভাইয়া 1/RP ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস এইভাবে হচ্ছে আসতে থাকবে। সো 1/RP, বা সরি 1/R1, এটা কত? ফার্স্টে 100 প্লাস এখানে আরেকটা 100 প্লাস 1/50। তাহলে আপনি দেখবেন এই পুরোটা যদি আপনি করেন, দেখবেন 1/25 ক্যালকুলেটারে বসাইলে আপনাকে দিয়ে দিবে। সো 1/RP, এটা যদি 1/25 হয়, যদি আপনি উল্টায় দেন, RP সমান সমান চলে আসবে 25 ওহম। এটাই হচ্ছে আপনার এ আর বি এর মাঝে তুল্য রোধ। প্যারালে আছে, এই জন্য আমরা RP বলতে পারি, অথবা চাইলে RAB ও বলতে পারেন। ঠিক আছে, ওকে। অনেকে 0.04 বের করছেন, ওইটা কিন্তু 1/RP এর ভ্যালু। সো 0.04 কে ইনভার্স করে দিলে বা 1/0.04 করলে আপনি দেখবেন 25 চলে আসবে। ঠিক আছে, ওকে। আমাকে কমেন্ট করছে, আচ্ছা অনেকগুলা কমেন্ট আছে, আর সবগুলা 40 দিলে খারাপ দেখায়। এটা 30, এইটা 20, এটা 10, এইটা 5। এই হচ্ছে আপনার এ বিন্দু, এই হচ্ছে আপনার বি বিন্দু। তাহলে কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে এ আর বি এর মাঝে তুল্যরোধ বের করা। কোশ্চেন হচ্ছে এ আর বি এর মাঝে তুল্যরোধ বের করা। ওকে, আমরা এ আর বি এর মাঝে তুল্যরোধ বের করতে চাই। অনেক কমেন্ট চলে আসছে। এইচএসসি এইচএসসি ফিজিক্সের অধ্যায় কয়টা? এইচএসসি ফিজিক্সের প্রথমত অধ্যায়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট পেপার কয়টা সেটা জানা। এইচএসসি ফিজিক্সের দুইটা পার্ট, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছুতেই সেম, বাংলা, ইংলিশ সবগুলোতেই। তো ফিজিক্স ফার্স্ট পেপারে টোটাল 10টা অধ্যায় ফেস করবেন, ফিজিক্স সেকেন্ড পেপারে 11টা অধ্যায়। ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলায় 2 বছরে মোট 21টা অধ্যায় আপনাকে পড়তে হবে। ঠিক আছে, চলেন আমরা একটু পড়াশোনা শুরু করি। এবার আমাদেরকে এ আর বি এর মাঝে যদি তুল্যরোধ বের করতে হয়, কিভাবে বের করব? কারো কোনো ধারণা? আচ্ছা, তুল্যরোধ আসলেই কি? একজন কমেন্ট করছে তুল্যরোধ মানে হচ্ছে তুল্য, মানে সমতুল্য, বলে না যে ধরেন এরকম বললাম যে আবির আর সাজ্জাদ, আবির এবং সাজ্জাদ দুইজনে মিলে যে কাজ করতে পারে, আবির এবং সাজ্জাদ মিলে দুইজনে যে কাজ করতে পারে, সাকিব একাই সেই পরিমাণ কাজ করতে পারে। তা আমি কি বলতে পারি যে ভাই আবির এবং সাজ্জাদ দুইজনের সমতুল্য হচ্ছে সাকিব একাই? অথবা আপনি ধরেন চিন্তা করলেন যে অর্ক, সাজিদ
আর হচ্ছে ধরেন হচ্ছে মুনা, অর্ক, সাজিদ, মুনা, এই তিনজন মিলে যেইটুকু কাজ করতে পারে জিমি ভাইয়া একই সেই পরিমাণ কাজ করতে পারে। অর্ক, সাজিদ, মুনা তিনজনের সমতুল্য হচ্ছে জিমি ভাইয়া। একই রকম ভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রোদ মিলে যেইটুকু এফেক্ট তৈরি করতে পারে, একটা রোদ একাই যদি সেই এফেক্ট তৈরি করতে পারে, তাহলে সবগুলা রোধের সমতুল্য হচ্ছে ওই একটা রোদ। ওই সমতুল্য একটা রোধকেই বলা হয় এই সবগুলা রোধের সমতুল্য বা তুল্য রোধ। এখন একই এফেক্ট তৈরি করার অর্থ কি? এ আর বি এর মাঝে একটা ব্যাটারি অ্যাপ্লাই করলাম, একটা ভোল্টেজ দিলাম, একটা ব্যাটারি লাগাই দিলাম, মানে একটা ভোল্টেজ দিলাম, 100 ভোল্টের একটা ব্যাটারি। তো এই সবগুলা রোধ মিলায় যেই পরিমাণ কারেন্ট তৈরি করতে পারবে, একটা রোধই যদি সেই পরিমাণ কারেন্ট তৈরি করতে পারে, তাহলে সবগুলা মিলায় যা পারছে ও একা তা পারছে, তাহলে এই সবগুলা রোধের সমতুল্য হচ্ছে ওই একটা রোধ। ওই একটা রোধকেই এই সবগুলা রোধের তুল্য রোধ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখেন আমি এটা কিভাবে বের করব। প্রথম কথা হচ্ছে আমি কিভাবে এইটা বলতে পারি, এই তিনটা রোধকে চাইলে একটা রোধ বানানো যায় না? এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ বানানো যায়। ধরেন আমি এটাকে বললাম আর পি, তাহলে আমরা এইভাবে লিখবো না ভাইয়া, 1/RP is equals to 1/40 plus 1/30 plus 1/20। ওই যে প্যারালাল দুই প্রান্ত সেম হইলে, তাহলে এইটা কত আসে দেখি, 40 ইনভার্স 30 ইনভার্স প্লাস 20 ইনভার্স, এইটা চলে আসে হচ্ছে 13/120। তাহলে শুধু যদি আরপি বলে তাহলে এটাকে ইনভার্স করে দিতে হবে, 120/13, এত ওহম। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস পাইছি। আচ্ছা, এখন তাহলে বর্তমানে সার্কিটটা দেখতে কিরকম হবে? তো বর্তমানে বিষয়টা দেখতে এইরকম হবে, দেখেন 10-এর জায়গায় 10 আছে, 5-এর জায়গায় 5 আছে, এই তিনটার পরিবর্তে 120/13 এইটা আছে। এই হচ্ছে আপনার এ পয়েন্ট, এই হচ্ছে আপনার বি পয়েন্ট। সো আপনার এইবার যেটা কাজ, নাও আর এ বি এই তিনটা কি পরপর আছে, তাহলে এগুলাকে যোগ করে দিব সিরিজে থাকার কারণে। Okay, তাহলে এটা যোগ করলে কত হয়, 315/13, বা এটাকে আমরা যদি সাজায় লিখি বা ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এটা আসবে হচ্ছে 24.23 এত ওহম। 24.23 এত ওহম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? অনেকে করছেন, মিসবাহ, আবির, আরো অনেকে কমেন্ট পারতেছে না মুখে। ডান। এরপর চলেন আমরা আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাব। তার আগে একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে ধরেন আপনার যদি কখনো এই রকম কেস থাকে, এ আর বি সবগুলা রোধের মান সেম, আর 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 আর। এখন আপনাকে কোশ্চেন করছে আর এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, এইটা আপনাকে কোশ্চেন করছে। তখন আপনি কি করবেন? তখন দেখেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এইভাবে লিখবেন, তাই না, যে ভাইয়া 1/RAB ইজ ইকুয়ালস টু 1/R প্লাস 1/R, এই কথাগুলো লিখতে থাকবেন। একই জিনিস যদি বারবার রিপিট করে, সেখানে চারটা আছে, তাহলে আপনি কি লিখবেন, 4 ইন্টু 1/R এটা লিখবেন, বা আপনি লিখবেন আলটিমেটলি 1/RAB ইজ ইকুয়ালস টু 4/R। আপনাকে যদি শুধু RAB বের করতে বলে, আপনি করবেন কি R/4। এই তো আপনার কাজ, তাই না? এখন যদি আপনার কাছে চারটা না থেকে যদি n সংখ্যক থাকতো, তাহলে আপনি কি বলতেন? তাহলে আপনি বলতেন না n ইন্টু 1/R। সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় কি আসতো, চারটার পরিবর্তে যদি একই রকম রোধ n সংখ্যক থাকতো, 1/RAB এটা আসতো n/R।
না, আপনার শুধু আর এ বি কি আসতো, আর ডিভাইডেড বাই এন। এখানে আর কি প্রতিটা রোধের মান, আর এন কি এরকম কয়টা রোধ আছে। আর হচ্ছে প্রতিটি সমান রোধের মান। প্রতিটি সমান রোধের মান। আর এন কি কতটি সমান মানের রোধ সমান্তরালে যুক্ত। ঠিক আছে, কতটি সমান মানের রোধ সমান্তরালে যুক্ত, এটা হচ্ছে এন। ওকে, তাহলে এইটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন ভাইয়া এইভাবে লিখলাম, ধরেন এখানে আমি বললাম 16 16 16 16। এখন আপনাকে বললো আর এ বি কত বের করতে হবে। এখন যেহেতু প্রত্যেকটা রোধের মান আপনি চাইলে 1/16 1/16 এইভাবে যোগ করে করতে পারেন। আর একরকম যদি সবগুলো রোধ হয় তাহলে তো আমরা জানি সিস্টেম কি, আর বাই এন। প্রতিটা রোধ কত করে, 16 ওহম করে। কয়টা রোধ আছে, 4টা। তাহলে আপনি বলবেন 4, 16/16 4 ওহম। এটাই কি আপনার অ্যান্সার হবে। যদি আমি আপনাকে বলতাম যে ভাইয়া সিস্টেমটা হচ্ছে এরকম, বললাম 27 27 27, তিনটা 27 ওহমের রোধ প্যারালালে যুক্ত আছে, তখন আপনার আর এ বি কত হইতো। আর এ বি হইতো আসলে আর ডিভাইডেড বাই এন, প্রতিটা সমান রোধ 27/3, তিনটা রোধ আছে, তখন কি 9 ওহম আসতো। এই 9 ওহমই হইতো তখন আপনার তুল্য রোধ, তাই না? আচ্ছা, এবার তাহলে আপনি একটু এই জায়গায় দেখেন, আমি এখন একটা ছোট্ট সার্কিট আঁকবো।
সো আমরা একটা ছোট্ট সার্কিট সলভ করব। আমি অল্প কিছু সময় নিলাম আপনাদের জন্য এই সার্কিটটা আঁকতে গিয়ে। সো আমরা এই সার্কিটটা সলভ করব যে এখানে এ আর বি এর মাঝে তুল্যরোধ কত। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে রাখতেছি, আপনারা স্লাইডের মধ্যে পেয়ে যাবেন, কারণ আমি একটু পর এক একটা জিনিস আঁকবো আর ছোট করবো। মানে এটা থাকবে, এটা হচ্ছে কোশ্চেন স্লাইড, এটা হচ্ছে কোশ্চেন স্লাইড, এইটা হচ্ছে কোশ্চেন স্লাইড এখানে থাকবে। আর এইটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে সলিউশন স্লাইড। এটাতে আমি আঁকাআঁকি করব। দেখেন এখানে আমি কি করতে পারি, আমি একটু একটু করে করব, আপনারা আমার সাথে ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমত খেয়াল করে দেখেন আমার এখানে 40 ওহম আর 40 ওহম, এই দুইটা 40 কি প্যারালালে আছে? তাহলে দুইটা 40 যদি প্যারালালে থাকে তাহলে সূত্র কি R/N, 40/2 মিলে কত হবে? 20 হবে। তা আমার সাথে সাথে একটু কমেন্ট করেন, তাহলে ভালো লাগবে, আমার বুঝতে পারবো যে আপনারা ধরতে পারতেছেন। তাহলে এই দুইটা 40-এর পরিবর্তে আমি কত লিখতে পারি? 20 লিখতে পারি। এই দুইটা 40-এর পরিবর্তে আমি তাহলে 20 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার খেয়াল করেন, এই 20-এর সাথে 180 কি পরপর আছে? পরপর থাকলে কি সিরিজ হয়? তাহলে 20 আর 180 দুইটা মিলে কি হবে? 20 আর 180 দুইটা মিলে হচ্ছে যে মারুফ কমেন্ট করছে, শিহাব কমেন্ট করছে, শাফিন কমেন্ট করছে, ধন্যবাদ। এই তো 180 তারা মিলে যুক্ত হয়ে দুইটা যোগ হয়ে যাবে। দুইটা যদি যোগ হয় তাহলে 20 আর 180 মিলে হবে হচ্ছে যোগ করার পর 200। এই পুরা জায়গাটার পরিবর্তে আমি বলতে পারি 200 ওহম। এইটুকু ঠিক আছে? এই যে ফারিহা বলতে হবে, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা 40 বলতে পারবো। এখন 60 আর 40, 60 আর 40 যদি যুক্ত করেন পরপর যুক্ত হয়ে যাবে কত? 100। 60 আর 40 পরপর আছে, এই দুইটা মিলে হয়ে যাবে আপনার 100। আচ্ছা, আর উপরে 90 আর 110 আছে, এরা পরপর আছে, তাহলে এরা যোগ হয়ে যাবে। এদেরকে যুক্ত করে আমরা পাবো হচ্ছে 90 প্লাস 110 ইকুয়ালস টু হচ্ছে আপনার 200। তো আমি 200 পর্যন্ত পেয়ে গেলাম। আচ্ছা, এইটুকু ডান। এইবার খেয়াল করে দেখেন তো ভাইয়া, এই 200 আর এই 200, দুইটা 200 মিলে কত হবে? 100 হবে না? কারণ 200 আর 200 দুইটা প্যারালালে আছে, 100টাকে আপাতত মনে মনে বাদ দিলাম। এই 200 আর এই 200, এই দুজনে মিলে কি হবে? 100 হবে, কারণ 200/2। তাহলে আমি এই 200টাকে যদি মনে মনে মুছে দিই, তাহলে ওই 200 আর এই 200, দুইটা 200 মিলে হয়ে যাবে হচ্ছে আমার 100। দুইটা 200 মিলে হয়ে যাবে আমার 100। তাহলে সেই 100টাকে আমি লিখলাম। এখন আবার খেয়াল করেন, 200 মিলে তো 100 বানাইছে, এখন এই 100-র সাথে এই 100 মিলে আবার কত হবে? 50। তো আমি আবার এইটুকুকে মুছে দিয়ে বলতে পারবো হচ্ছে ভাইয়া 50। তাহলে এই পুরাটা এখানে চলে আসছে হচ্ছে 50। আচ্ছা, এখন খেয়াল করেন ভাইয়া, 70, 80, 50 এই তিনটা কি পরপর আছে? তাহলে সিরিজে আছে, যোগ হয়ে যাবে। 70 আর 80 মিলে 150, ওর সাথে আরো একটা 50, তার মানে কত? 200। তাহলে উপরের এই পুরা রাস্তাটা মিলে হয়ে যাবে হচ্ছে ভাইয়া 200। পুরা রাস্তাটা মিলে হয়ে গেল কত? 200। ওকে, আচ্ছা, অনেকটুকু ডান। এবার আমরা একটু খেয়াল করি তো ভাইয়া, এই যে ছোট্ট জায়গার মধ্যে দুইটা 10 আছে, তাহলে এই দুইটা 10 মিলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। এই দুইটা 10 মিলে হয়ে যাবে হচ্ছে 5। এখানে একটু মুছে গেছে, যাই হোক। তো এই দুইটা 10 মিলে হয়ে যাবে 5। 25 আর 5 এই দুইটা পরপর আছে, দুইটা যুক্ত হয়ে যাবে হচ্ছে 30। 25 আর 5 মিলে হয়ে যাবে হচ্ছে ভাইয়া 30। এইখানে 30, 30। এইবার খেয়াল করে দেখেন 30, 30, 30, 30, 30, 30 তিনটা কি প্যারালালে আছে, দুই প্রান্ত সমান। তাহলে ওই যে আর ইকুয়ালস টু আর, আর পি ইকুয়ালস টু R/N, 30/3। 30/3 করলে কত হয়? 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হয়।
এই পুরা সবটুকু ঝামেলাকে মুছে দিয়ে আপনি বলতে পারেন ভাইয়া এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 10। এইবার খেয়াল করেন তো ভাইয়া, 10 আর 190, 10 আর 190 দুটাকে যোগ করে কত হয়? 200 হয়। তাহলে এই পুরাটা আপনি মুছে দিয়ে ভাইয়া বলতে পারেন ভাই এখানে হবে হচ্ছে আমার 200, এখানে হয়ে যাবে আমার 200। এবার খেয়াল করেন কি সিম্পল না, যে উপরেও 200 নিচেও 200, তাহলে দুইটা 200 মিলে কত হবে? দুই প্রান্ত সেম, আর বাই এন, 200/2, তাহলে কত? 100। এই পুরাটার পরিবর্তে আপনি তাহলে এখন বলতে পারবেন যে ভাইয়া এইটা হচ্ছে 100, 100। আচ্ছা, এখন দেখেন এই 300 আর এই 100 এরা কিসে আছে? সিরিজে আছে পরপর, তাহলে যোগ হবে। তাহলে 300 আর 100 মিলে কত হবে? 400। এই পুরাটাকে মুছে দিয়ে আপনি বলতে পারেন ভাইয়া এখানে আসবে হচ্ছে আপনার 400। আচ্ছা, এইবার আসেন একটু নিচে যাই আমরা। নিচে দেখেন এই 60, এই 60, দুইটা 60 তো প্যারালাল আছে, তাহলে 60/2 হয়ে যাবে কত? 30। আচ্ছা, এবার 370 আর 30 পরপর আছে, তার মানে যোগ হবে। দুইটা যোগ হয়ে 370-এর সাথে 30 যোগ করলে হয়ে যাবে আপনার 370 আর 30 যোগ করলে হয়ে যাবে হচ্ছে 400। একটা শূন্য লিখতে ভুল করছি। 400 আর 400 দুইটা প্যারালালে আছে, তাহলে 400/2 হয়ে যাবে হচ্ছে 200। এই পুরা জায়গায় হয়ে যাচ্ছে হচ্ছে 200। তাহলে এইখানে 200, এখানে 200, দুইটা 200 যদি সিরিজ করি, দুইটা 200 যদি সিরিজ করি, যোগ করি, তাহলে কত আসবে? আবারও 400 আসবে। এবার খেয়াল করেন উপরে 400 নিচে 400, তাহলে এই 400 400 মিলে কি আবারও 200 হবে। 400/2 মানে 200। এই সব ঝামেলার পরিবর্তে আপনি কি বলতে পারেন? এই সব ঝামেলা, জীবন থেকে সব ঝামেলা দূর করে দিয়ে আপনি বলতে পারেন উপরে টোটাল জায়গাটা মিলে এখানে 200। এবার দেখেন এটারও আপনি চাইলে সিম্পল করতে পারেন। 300 আর 200 দুইটা যুক্ত হয়ে কত হবে? 500 হবে, তাই না? তো এই টোটালটা মিলে আসলে 500। এখানে একটাই রোধ থাকে উপরে, এটা হচ্ছে 500। আচ্ছা, এবার খেয়াল করেন 200 200 দুইটা 200 মিলে কত হবে? 100 হয়ে যাবে। এই দুইটা 200 মিলে হয়ে যাবে হচ্ছে 100। 400 আর 100 পরপর আছে, 400 আর 100 পরপর আছে, তাহলে এদেরকে মুছে দিয়ে আমি কত বলতে পারবো? দুইটা যুক্ত হয়ে হবে হচ্ছে আমার 500। 500 আর 500 দুইটা 500 প্যারালাল করলে 500/2, 500/2, সো 500/2, তার মানে হচ্ছে 250। তার মানে অ্যান্সার 250 ওহম। এইভাবে হচ্ছে এই টাইপের অ্যান্সার বের করতে হয়। সো যারা যারা বুঝতে পারছেন, আপনাদের কমেন্ট তো দেখতে পারবো না। আজকের ক্লাস শেষে আমি দেখব যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে, প্রথম ক্লাস শুভ ভাইয়ের সাথে স্মৃতি হিসেবে পিছে এই সুন্দর সার্কিটটার সাথে একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি আজকে ক্লাস শেষ করার পর আমাদের শিখবো জিতবো গ্রুপটাতে চেক করব যে আপনারা কে কে আমার সাথে, আমি দেখতেছি অনেক স্টুডেন্ট আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছেন, সবার নাম পড়তে পারি না। আপনারা অনেক সময় মাইন্ড করেন ভাইয়া ক্লাসে আমার নাম বললেন না, ভাইয়া আপনার সাথে অনেক কমেন্ট করছিলাম রিপ্লাই দিলেন না। তো আমার অনেক ইচ্ছা থাকে রিপ্লাই দেওয়ার, বাট সুযোগ হয় না, ক্লাসে যেহেতু পড়ানোর সময় বেশি সময় চলে যায়। সো যারা যারা আজকে শেষ পর্যন্ত ছিলেন, এই সার্কিটটা এনজয় করছেন, শিখবো-জিতবোতে খুলে আমি যদি দেখি আমার এই সার্কিটটার সাথে আমার ছবি দিয়ে আপনারা পোস্ট করছেন, তাহলে বুঝবো আপনারা শেষে ছিলেন এবং সেই নামগুলোকে আমি অনেকদিন মনে রাখার চেষ্টা করব। কারণ আমার প্রথম ক্লাসের এইচএসসি 28 এর প্রথম ক্লাসের স্টুডেন্ট হচ্ছে আপনারা। ওকে, ওকে, ওকে। আচ্ছা, চলেন আমরা অনেকক্ষণ তো চলতরিৎ পড়লাম। এবার একটু আমরা সামনের দিকে যাই। একটু আমরা চুম্বক নিয়ে পড়াশোনা করি। যেহেতু 2টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার একেবারেই না পড়লে কেমন হয়? বিদ্যুতের চুম্বকীয়, যখন কারেন্ট ফ্লো হয় তখন চারপাশে হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এইটা সর্বপ্রথম 1819 সালে আবিষ্কার হয়েছিল। বা তার আগে একটা জিনিস দেখেন, দুইটা চুম্বককে যখন পাশাপাশি রাখা হয়,
বিপরীতধর্মী চুম্বকগুলো নর্থ পোল আর সাউথ পোল, একটা চুম্বকের দুইটা প্রান্ত থাকে, একটা সাউথ পোল একটা নর্থ পোল। নর্থ আর সাউথ বিপরীতধর্মী পোল পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সমধর্মী পোল যেমন নর্থ নর্থ পরস্পরকে বিকর্ষণ করে, সাউথ সাউথ পরস্পরকে রিপেল বা বিকর্ষণ করে থাকে। এখন দেখেন, আপনি যদি কোনো একটা কারেন্টের তার নেন, ওই কারেন্টের তারে যদি আপনি কারেন্ট ফ্লো করান, এই যে দেখেন এইখানে আপনার কারেন্ট 0, আর মানে এখানে কি নো কারেন্ট, নো কারেন্ট, ভার্সেস আপনি যদি এইখানে একটা কারেন্ট ফ্লো করান, এই যে এখানে একটা কারেন্ট আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন। এইখানে আপনি যদি দণ্ড চুম্বককে রেখে দেন, মানে ধরেন যে নর্থ সাউথ যে চুম্বকগুলো আছে, তাহলে এখানে চুম্বকগুলো পৃথিবীর চুম্বকত্ব বরাবর আছে। নর্মালি যদি আপনি কোনো কারেন্ট প্রয়োগ না করেন, চুম্বকগুলোকে নর্মালি রেখে দেন, তাহলে এই চুম্বকগুলো পৃথিবীর চুম্বক ক্ষেত্র যেদিকে সেই দিক বরাবর অ্যালাইন্ড হয়ে থাকবে। কিন্তু যখনই আপনি কারেন্ট ফ্লো করবেন, দেখবেন কি চারপাশে চুম্বক ক্ষেত্র একটা নির্দিষ্ট দিকে তৈরি হয়ে যাবে, ফলে চুম্বকগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন্ড হবে। সো 1819 সালে একজন সায়েন্টিস্ট, ওনার নাম ছিল ওয়েরস্টেড দেখলেন যেটা, সেটা কি দেখছেন, উনি দেখছেন কোন একটা পরিবাহী তার, ধরেন এই রকম একটা পরিবাহী তার আছে, এই রকম একটা পরিবাহী তার, এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, এইটার মধ্যে দিয়ে ভেয়া কারেন্ট ফ্লো হচ্ছে, এইটার মধ্যে দিয়ে ভেয়া কারেন্ট ফ্লো হচ্ছে আই। ফলে উনি দেখলেন চারপাশে এইভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এইভাবে চুম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করা হয়, এইটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি চুম্বক ক্ষেত্র। সো কোনো একটা কারেন্টের তার, ওই তারের কারেন্টের দিক বরাবর যদি ডান হাতের বুড়ো আঙ্গুলকে ধরি, যদি আমরা বুড়ো আঙ্গুলকে ধরি, সো এইটা কোন হাত, এটা ডান হাত। সো এই আঙ্গুল বরাবর যদি আমরা কারেন্টের দিক নিই, এই দিক বরাবর যদি কারেন্ট এর দিক নিই, কারেন্টটা যদি এই দিকে নিই, তাহলে এই চারটা আঙ্গুল যেই দিক বরাবর অ্যালাইন করে থাকবে, ওইটা বি বা চৌম্বক ক্ষেত্র দিক নির্দেশ করবে। ঠিক আছে, তো আমি যদি ডান হাতের বুড়ো আঙ্গুল বরাবর কারেন্টের দিক ধরি, বাকি চারটা আঙ্গুল আমার চুম্বক ক্ষেত্র কোন দিকে সেটা নির্দেশ করবে। সো এই চুম্বককে কাজে লাগায় আসলে কি করা যায়, ধরেন কোনো একটা জায়গায় ম্যাগনেট আছে, সো আপনি করলেন কি কারেন্টের মানে একটা চুম্বককে স্পেশাল কি, চুম্বকের স্পেশাল চুম্বককে আপনি বাইরে থেকে টাচ না করেও ওকে আপনি ধাক্কা দিতে পারবেন। একটা চুম্বক আছে বসে আছে, আপনি ও চুম্বকটার কাছে আরেকটা চুম্বক আনলেন, আপনি চাইলে ধাক্কা ওইটার কারণে কি হয়, ধাক্কা খেয়ে চুম্বকটা দূরে সরে যায়, অথবা লাফ দিয়ে চুম্বকটা কাছে চলে আসে। তাহলে চুম্বকের এই পাওয়ারটা আছে যে স্পর্শ না করেই দূর থেকে আরেকটা চুম্বককে দূরে সরে নিয়ে যাও, কাছে নিয়ে আসা সম্ভব। এখন যদি আপনি কারেন্ট একটা চুম্বককে রাখলেন, চুম্বকের পাশে আপনি যদি একটা কারেন্টের তার দিয়ে এরকম কারেন্ট ফ্লো করান, তাহলে সেটা এরকম চুম্বক ক্ষেত্র তৈরি করবে। ফলে দেখবেন আরেকটা চুম্বক ছাড়াই জাস্ট একটা চুম্বক আছে, তারপর সেটা কারেন্টের তারকে রাখলেই ওই চুম্বকটা ধাক্কাকে হয় দূরে সরে যাবে অথবা কাছে চলে আসবে। সো এই যে একটা কারেন্টের তার দিয়ে একটা চুম্বককে ধাক্কা দেওয়া যায়, অথবা উল্টাটা চিন্তা করেন, চুম্বক দিয়ে কারেন্টের তারকে ধাক্কা দেওয়া যায়, দুইটা কিন্তু পরপর, হয় কারেন্টের তার দিয়ে চুম্বককে ধাক্কা দেওয়া সম্ভব স্পর্শ না করায়, অথবা চুম্বক দিয়ে কারেন্টের তারকে ধাক্কা দেওয়া সম্ভব। এই ধাক্কাটাকে যদি নির্দিষ্ট দিকে ফেলতে পারেন, তাহলে এই ধাক্কাকে কাজে লাগে আপনি ভারী বস্তুকে উপর উঠাইতে পারবেন, আপনি ফ্যানকে ঘুরাইতে পারবেন, আপনি টারবাইনকে ঘুরাইতে পারবেন,
গাড়িকে সামনে আগাইতে পারবেন। আরো অনেক সুন্দর, সুন্দর জিনিস ঘটানো পসিবল। সো আজকের ক্লাসে সময় একেবারে শেষ। তাই আমি হয়তো এগুলা ব্যাখ্যা করতে পারতেছি না। বাট ফিজিক্সের আরো সামনের দিকে যখন আমরা এই জিনিসপাতিগুলো পড়বো, তখন আপনারা দেখবেন আরো ডিটেইলসে একেবারে ডেপথে যেয়ে আমরা অনেক, অনেক কিছু জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি আরো ২-১ টা ক্লাসে মেইন কোর্সের আগেই হয়তো ভাইয়াদের সাথে আপনাদের দেখা হবে। আর যখন মেইন কোর্স শুরু হবে একদম ১ম ক্লাসটাই ভেক্টরের ইনশাআল্লাহ। ভাইয়া যদি বেঁচে থাকি, সবকিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ ভেক্টরের ১ম ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।